দ্বাদশ শতাব্দীতে নরওয়ের ইতিহাসে একটি নতুন যুগের সূচনা হয়। এখানে সামন্তবাদে ফিউডালিজমে উত্তরণ ইউরোপের অন্যান্য অংশের তুলনায় বেশ ভিন্ন ছিল। স্থানীয় অভিজাতরা রাজ্য প্রতিষ্ঠার আগেই বিভিন্ন উপাধি ও জমি লাভ করেছিলেন। এগুলো রাজার পক্ষ থেকে দেওয়া হয়নি, ফলে তাদের ওপর রাজার ক্ষমতা ছিল অনেক দুর্বল। প্রতিটি অভিজাত পরিবারের নিজস্ব শক্তি এবং উচ্চাকাঙ্ক্ষা ছিল। এখানকার কৃষকরা সামন্ত প্রভুদের থেকে বেশ স্বাধীন ছিল। ইউরোপের অধিকাংশ দেশে যখন কৃষকরা সামন্ত প্রভুদের জমির সাথে আবদ্ধ ছিল ভূমিদাস হিসাবে, তখন নরওয়েতে বন্ডি নামক মুক্ত ভূমির মালিকদের একটি বিশাল শ্রেণী বিদ্যমান ছিল। তারা জমির মালিক ছিল, নিজস্ব মিলিশিয়া বা বাহিনী গঠন করতে পারত এবং শাসকদের ওপর নিজেদের শর্ত আরোপ করতে পারত। এই মুক্ত মানুষদের মধ্য থেকেই পরবর্তীতে নরওয়ের সবচেয়ে দক্ষ সেনাবাহিনী তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে নরওয়ের রাজাদের ক্ষমতা প্রায় সম্পূর্ণভাবে তাদের ব্যক্তিগত কর্তৃত্বের ওপর নির্ভর করত। রাজ্যটি গৃহযুদ্ধের একটি দীর্ঘ সময়ের মধ্য দিয়ে গিয়েছিল এবং কেবলমাত্র শাসকদের দক্ষতা ও চাতুর্যের কারণে এটি ভেঙে পড়েনি। ১১০৩ সালের দিকে নরওয়ের রাজা ম্যাগনাস ব্রিটিশ দ্বীপপুঞ্জে আরেকটি অভিযানে বের হন, যার লক্ষ্য ছিল আয়ারল্যান্ড। ডাবলিনে অবতরণ করার পর নরওয়েজীয় রাজা দ্বীপটি জয় করার প্রস্তুতি নেন এবং আইরিশ রাজাদের একজন মুইরখির্তক উয়াব্রিয়ানের সাথে একটি জোট গঠন করেন। তবে এই মিত্র অবিশ্বস্ত প্রমাণিত হন। বিভিন্ন প্রাচীন গাথা বা সাগা অনুযায়ী তিনি নরওয়েজীয়দের রসদ সরবরাহ প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি। অনাহারের মুখে পড়ে ম্যাগনাস আলস্টারে একটি আক্রমণ চালান, যেখানে তিনি অতর্কিত হামলার শিকার হন এবং নিহত হন। সিগুড ম্যাগনাসনের নেতৃত্বে নরওয়েজীয়রা খালি হাতে দেশে ফিরে আসে। তৃতীয় ম্যাগনাসনের কোনো বৈধ পুত্র ছিল না, তবে তিনি ৩ জন অবৈধ সন্তান রেখে গিয়েছিলেন: অস্টিন, সিগুড এবং ওলাফ। তারা যৌথভাবে নরওয়ে শাসন করতেন। স্থানীয় আইন অনুযায়ী, যা পরবর্তীতে সেন্ট ওলাফের আইন নামে পরিচিত হয়, অবৈধ সন্তানদেরও বৈধ সন্তানদের মতোই সমান উত্তরাধিকার অধিকার ছিল। একাদশ শতাব্দীতে এই আইন ঐক্য বজায় রাখতে সাহায্য করেছিল, কিন্তু সময়ের সাথে সাথে এটি সমস্যার সৃষ্টি করে। রাজা প্রথম সিগুড নরওয়েজীয় ক্রুসেডের জন্য বিখ্যাত হয়েছিলেন। ১১০৭ সালে তিনি ৬,০০০ যোদ্ধা সংগ্রহ করেন এবং জাহাজে করে দক্ষিণ দিকে যাত্রা করেন। ইংল্যান্ডে শীতকাল কাটানো এবং সেখান থেকে স্বেচ্ছাসেবক সংগ্রহ করার পর সিগুড আইবেরীয় উপদ্বীপের দিকে অগ্রসর হন। সেখানে তিনি মুসলিম শাসিত সিন্ট্রা, লিসবন এবং আলকাসার শহরগুলোতে লুণ্ঠন চালান। জিব্রাল্টার প্রণালী পার হবার সময় নরওয়েজীয়রা বারবার জলদস্যুদের মুখোমুখি হয়, যারা ওই সমুদ্রপথ নিয়ন্ত্রণ করত। ১ বছর ধরে সিগুড তাদের নৌবহরকে ধাওয়া করেন এবং উপকূল জুড়ে জলদস্যুদের ঘাঁটিগুলো ধ্বংস করেন। অবশেষে নরওয়েজীয়রা ফরম্যান টেরা দ্বীপে সবচেয়ে বড় জলদস্যু বাহিনীটিকে পরাজিত করে, যার ফলে ওই অঞ্চলটি সাময়িকভাবে জলদস্যু আক্রমণ থেকে মুক্ত হয়। সিসিলিতে শীতকাল কাটানোর পর তারা একর শহরে পৌঁছান, যেখানে জেরুজালেমের রাজা প্রথম বাল্ডুইন তাদের স্বাগত জানান। বল্ডউইন তখন মুসলিমদের নিয়ন্ত্রণে থাকা সিডেন দখলের পরিকল্পনা করছিলেন এবং নরওয়েজীয়দের আক্রমণ তার এই অভিযানে অনেক সাহায্য করেছিল। যখন ক্রুসেডাররা স্থলপথে আক্রমণ করে, তখন নরওয়েজীয়রা সমুদ্রপথে আঘাত হানে এবং যৌথভাবে শহরটি দখল করে। কৃতজ্ঞতাস্বরূপ বল্ডউইন সিগার্টকে বেশ কিছু পবিত্র স্মৃতিচিহ্ন উপহার দেন। দেশে ফেরার পথে তিনি কনস্টান্টিনোপলে থামেন, যেখানে তার বাহিনীর একটি অংশ বাইজেন্টাইন সম্রাটের অধীনে কাজ করার জন্য থেকে যায়, আর সিগার্ট স্থলপথে নরওয়েতে ফিরে আসেন। স্বদেশে ফিরে তিনি জোরসাল ফারা উপাধি লাভ করেন, যার অর্থ যিনি জেরুজালেম ভ্রমণ করেছেন। পরবর্তীতে ক্রুসেডে অংশগ্রহণকারী নরওয়েজীয়দের বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হতো। অন্যদিকে রাজা প্রথম অয়েস্টিন ছিলেন অনেক কম আক্রমণাত্মক এবং তিনি যুদ্ধের চেয়ে কূটনীতি বেশি পছন্দ করতেন। তিনি শহর, গির্জা এবং মঠ নির্মাণের দিকে মনোনিবেশ করেন এবং বাণিজ্যের প্রসার ঘটান। তাকে রিক্সবিগুর বা দেশের নির্মাতা বলা হতো। আইসল্যান্ডীয় কবি স্কল্ড স্নোরি স্টুরলুসান বিতর্ক করেছিলেন যে নরওয়ের জন্য আসলে কোনটি বেশি উপকারী ছিল, সিগার্ডের মার্মিক অভিযান নাকি ওয়েস্টিনের নির্মাণ প্রকল্প। রাজা ওলাফ ম্যাগনাসন ছোটবেলা থেকেই শারীরিকভাবে দুর্বল ছিলেন এবং মাত্র ১৬ বছর বয়সে মারা যান।
আধুনিক ঐতিহাসিকরা পরবর্তীতে তাকে রাজাদের আনুষ্ঠানিক তালিকা থেকে বাদ দেন। এর ফলে তার নামটি চতুর্দশ শতাব্দীর অন্য একজন রাজা লাভ করেন। ১১২৩ সালে প্রথম অয়েস্টিনও মারা যান, যার ফলে সিগার্ড জোরসাল ফারা একমাত্র শাসক হিসেবে ক্ষমতা লাভ করেন। ১১৩০ সালে তার মৃত্যুর পর রাজমুকুট তার পুত্র চতুর্থ ম্যাগনাস সিগার্ডসনের কাছে চলে যায়। অবৈধ সন্তানদের উত্তরাধিকার প্রদানের সেই পুরনো আইন, যা একসময় দেশের ঐক্য বজায় রেখেছিল, এখন তা বিবাদের বীজ বপন করল। ১১৩০ সাল থেকে নরওয়েতে রাজমুকুট লাভের এক নতুন পথ তৈরি হল। যে কেউ নিজেকে কোনো প্রাক্তন রাজার অবৈধ সন্তান দাবি করে সিংহাসনের ওপর নিজের দাবি পেশ করতে পারত। এভাবেই অনেক ভণ্ড দাবিদার তৈরি হল। আর এভাবেই শুরু হল এক শতাব্দীরও বেশি সময় ধরে চলা অভ্যন্তরীণ কলহ, ষড়যন্ত্র এবং গৃহযুদ্ধের এক দীর্ঘ যুগ। দাবিদারদের প্রকৃত বংশপরিচয় নিশ্চিত করা ছিল প্রায় অসম্ভব। মধ্যযুগে বৈধতা পরীক্ষা করার জন্য প্রায়ই এক ধরনের অগ্নি পরীক্ষা নেওয়া হতো, যেখানে উত্তপ্ত লোহা ব্যবহার করা হতো। যদি সেই লোহার ছ্যাঁকা লাগা ক্ষত কোনো সমস্যা ছাড়াই নিরাময় হয়ে যেত, তবে তাকে ঐশ্বরিক অনুমোদন বা সত্যতার প্রমাণ হিসেবে দেখা হতো। অবশ্যই আধুনিক ঐতিহাসিকদের কাছে এটি কোনো গ্রহণযোগ্য যুক্তি নয়, যারা আজও বিতর্ক করেন যে কে প্রকৃত উত্তরাধিকারী ছিলেন এবং কে ছিলেন ভণ্ড। এই ঘটনার পুনরাবৃত্তি বারবার ঘটতে থাকে। দূরবর্তী কোনো খামার বা দ্বীপ থেকে নতুন কোনো এক যুবক এসে নিজেকে রাজার অবৈধ সন্তান বলে দাবি করতেন। তিনি ক্ষমতার লোভে থাকা ক্ষুদ্র অভিজাতদের একত্রিত করে একটি বাহিনী গঠন করতেন এবং যুদ্ধ শুরু হয়ে যেত। যতক্ষণ না পর্যন্ত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে একজন নিহত হতেন, ততক্ষণ এই লড়াই চলত। কয়েক বছর পর নতুন এক তথাকথিত পুত্র এবং নতুন এক যুদ্ধের মাধ্যমে সব আবার নতুন করে শুরু হতো। প্রথম ভণ্ড দাবিদার ছিলেন হ্যারাল্ড গিলা। ১১৩০ সালের দিকে তিনি নিজেকে রাজা তৃতীয় ম্যাগনাসের অবৈধ সন্তান বলে দাবি করেন। প্রথমে রাজা চতুর্থ ম্যাগনাস হ্যারাল্ডের প্রতি কোনো গুরুত্ব দেননি, কিন্তু ১১৩৪ সালে তিনি তাকে নরওয়ে থেকে বিতাড়িত করার চেষ্টা করেন, যদিও তিনি ব্যর্থ হন। পরের বছর হ্যারাল্ডের বাহিনী ম্যাগনাসকে বন্দী করে অঙ্গহানি করে এবং এরপর থেকে তার নাম হয় অন্ধ ম্যাগনাস বা অন্ধ ম্যাগনাস। এরপর চতুর্থ হ্যারাল্ডকে নতুন রাজা হিসেবে ঘোষণা করা হয়। সিগুর্ড স্লাম্বে নামে আরেকজন দাবিদার, যিনি নিজেকে রাজা তৃতীয় ম্যাগনাসের পুত্র বলে দাবি করতেন, হ্যারাল্ডের বিরুদ্ধে বিদ্রোহ করেন। ১১৩৬ সালে তিনি রাজার উপপত্নীর ঘরে হ্যারাল্ডকে অতর্কিত আক্রমণ করে হত্যা করেন। সিগুর্ড স্লাম্বের বিরোধিতা করে হ্যারাল্ডের সমর্থকরা তার ছোট দুই পুত্রকে রাজা হিসেবে ঘোষণা করে, বৈধ সন্তান ইঙ্গে দ্য হাঞ্চব্যাক এবং অবৈধ সন্তান সিগুর্ড মুন। সিগুর্ড স্লাম্বের যথেষ্ট জনসমর্থন ছিল না। মিত্রের সন্ধানে তিনি অন্ধ ম্যাগনাসকে মুক্ত করেন এবং ডেনিশদের সাথে একটি চুক্তি করেন। এভাবে সিগুর্ড অতিরিক্ত সৈন্য সংগ্রহ করেন। তা সত্ত্বেও হোলেমগ্রাড যুদ্ধে হ্যারাল্ডের পুত্রদের কাছে তিনি পরাজিত হন। এই যুদ্ধে চতুর্থ ম্যাগনাস নিহত হন এবং সিগুর্ড স্লাম্বে বন্দী হন। পরে তাকে নির্যাতন করে হত্যা করা হয়। ১১৪২ সালে নরওয়েতে আরেকজন দাবিদারের আবির্ভাব ঘটে, অস্টিন হ্যারাল্ডসন। তিনি নিজেকে হ্যারাল্ড গিলের অবৈধ সন্তান বলে ঘোষণা করেন। যুদ্ধ এড়ানোর জন্য হ্যারাল্ডের অন্য পুত্ররা তাকে তাদের ভাই এবং রাজা হিসেবে স্বীকৃতি দেন। তা সত্ত্বেও শীঘ্রই তাদের মধ্যে ক্ষমতার লড়াই এবং চক্রান্ত শুরু হয়। প্রভাবশালী ইয়ার্ল এরলিংস কাখার সমর্থন নিয়ে কুঁজু ইঙ্গা ১১৫২ সালে সিগুর্ড মুনকে হত্যা করেন। কয়েক বছর পর তিনি একইভাবে অস্টিন হ্যারাল্ডসনকেও মৃত্যুদণ্ড দেন। সিগুর্ড মুন এবং অস্টিন হ্যারাল্ডসনের সমর্থকরা হ্যাকন হার্ডিব্রের নেতৃত্বে রাজা প্রথম ইঙ্গার বিরোধিতা শুরু করেন। হ্যাকন নিজেকে সিগুর্ড মুনের অবৈধ সন্তান দাবি করেছিলেন। হ্যাকন উত্তর নরওয়ে দখল করেন এবং সেখানকার রাজা হন। ইঙ্গা তার বিরুদ্ধে এরলিংস কাখাকে পাঠান, কিন্তু ছোট ছোট সংঘর্ষে তাদের বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। ১১৬২ সালে দ্বিতীয় হ্যাকন দক্ষিণ দিকে অগ্রসর হন। অসলোর যুদ্ধে ইঙ্গা তার মুখোমুখি হন এবং সেখানে ইঙ্গা নিহত হন। ইয়ার্ল এরলিংস কাখা দ্বিতীয় হ্যাকনকে রাজা হিসেবে স্বীকৃতি দেননি এবং তার পরিবর্তে নিজের পুত্র ম্যাগনাসকে সমর্থন করেন, যিনি তার মায়ের দিক থেকে ছিলেন সিগুর্ড জোরসাল ফারার নাতি। ডেনিশদের সহায়তায়
এর্লিং সেকেন্ডের যুদ্ধে দ্বিতীয় হ্যাকনকে পরাজিত করেন এবং সেখানে রাজা হ্যাকন নিহত হন। ম্যাগনাস এর্লিংসন পঞ্চম ম্যাগনাস হিসেবে সিংহাসনে বসেন, কিন্তু রাজপ্রতিনিধি বা রিজেন্ট হিসেবে প্রকৃত ক্ষমতা ইয়ার্ল এর্লিংয়ের হাতেই থেকে যায়। শীঘ্রই নরওয়েতে নতুন এক দাবিদারের আবির্ভাব ঘটে, সিগুর্ড মার্কাস ফস্ত্রে, যিনি নিজেকে সিগুর্ড মুনের পুত্র বলে দাবি করেন। তিনি সৈন্য সংগ্রহ শুরু করেন, কিন্তু শীঘ্রই রের যুদ্ধে এর্লিংস কাখার কাছে পরাজিত হন। সিগুর্ড নরওয়ের প্রত্যন্ত অঞ্চলে আত্মগোপন করতে বাধ্য হন। সেই বছরেরই শরৎকালে তিনি এর্লিংস কাখার লোকেদের হাতে ধরা পড়েন এবং তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ১১৬৬ সালে আপল্যান্ডের ইয়ার্ল সিগুর্ড আগনাথ এর্লিংস কাখার শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন। তিনি তার সৎ ছেলে ওলাভ উলেভাকে রাজা ঘোষণা করেন, যিনি তার মায়ের দিক থেকে ছিলেন দ্বিতীয় অস্টিনের নাতি। ভিকেন অঞ্চলে এই বিদ্রোহ সমর্থিত হয়েছিল। এর্লিং যখন এটি দমন করতে যান, তখন তিনি অল্পের জন্য একটি অতর্কিত হামলা থেকে বেঁচে ফেরেন। ইয়ার্লকে হত্যা করতে ব্যর্থ হওয়ায় ওলাভের ডাকনাম হয়েছিল অভাগা ওলাভ। ২ বছর পর স্ট্যাঙ্গারের যুদ্ধে ওলাভকে পরাজিত করে এর্লিংস কাখা তার প্রতিশোধ নেন। ৬ বছর পর অস্টিন মেইলে নামে আরেকজন দাবিদার নিজেকে রাজার দ্বিতীয় অস্টিনের পুত্র বলে দাবি করেন। তার সমর্থকদের বির্কি বেইনার বা বার্চ লেগস বলা হতো, যার অর্থ ছিল তারা এতটাই দরিদ্র যে বার্চ গাছের ছাল দিয়ে তৈরি জুতো পরত। যদিও সম্ভবত জুতোর এই গল্পটি কেবল একটি লোককথা, এরা ছিল সমাজের সবচেয়ে দরিদ্র স্তরের মানুষ, যারা রাজ্যের প্রান্তীয় অঞ্চলে পালিয়ে গিয়েছিল, বিভিন্ন দল গঠন করেছিল এবং লুটতরাজ ও ভাড়াতে সৈনিক হিসেবে কাজ করে বেঁচে থাকত। ১১৭৬ সালে অস্টিন মেইলা ট্রন্ডহাইম দখল করেন এবং নিজেকে রাজা তৃতীয় অস্টিন হিসেবে ঘোষণা করেন। পরের বছর রেয়ের দ্বিতীয় যুদ্ধে রাজকীয় বাহিনীর কাছে তিনি পরাজিত হন। পরে আত্মগোপন করে থাকা অবস্থায় স্থানীয় কৃষকদের হাতে তিনি নিহত হন। এরপর বির্কি বেইনাররা ফ্যারো দ্বীপপুঞ্জ থেকে আসা দাবিদার স্ফেরে সিগুডসনকে তাদের নতুন রাজা ঘোষণা করেন। তিনি একজন দক্ষ সামরিক নেতা হিসেবে নিজেকে প্রমাণ করেন এবং পূর্ব নরওয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। যখন তরুণ পঞ্চম ম্যাগনাস তার বাবার প্রভাব থেকে মুক্ত হতে নিজে সেনাবাহিনীর নেতৃত্ব দেন, তখন স্ফেরে তাকে হুরতাব্রো ব্রিজে একটি অতর্কিত হামলার ফাঁদে ফেলেন এবং পরাজিত করেন। রাজা পালিয়ে যান এবং স্ফেরে নিজেকে রাজা ঘোষণা করেন। ১ বছর পর এর্লিংস কাখা ট্রন্ডহাইমকে পুনরায় নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, কিন্তু তিনি আবারও অতর্কিত হামলার শিকার হন এবং নিহত হন। বাবার মৃত্যুর খবর শুনে পঞ্চম ম্যাগনাস ডেনমার্কে পালিয়ে যান। সেখানে সমর্থন পাওয়ার পর তিনি নরওয়েতে ফিরে আসেন এবং স্ফেরের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। ১১৮৪ সালে ফিমরেইটের যুদ্ধে পঞ্চম ম্যাগনাস নিহত হলে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। প্রথম স্ফেরের শাসনকাল গৃহযুদ্ধের দীর্ঘ ইতিহাসের মধ্যে তুলনামূলক স্থিতিশীলতার জন্য পরিচিত ছিল। আধুনিক ঐতিহাসিকরা তাকে এবং তার বংশধরদের একটি পৃথক রাজবংশ হাউস অফ স্ফেরে হিসেবে গণ্য করেন, যদিও সেই সময়ে তাদের প্রাচীন অর্ধপৌরাণিক ইংলিং রাজবংশের অংশ বলে মনে করা হতো। সাভের মূলত দুটি কাজের জন্য স্মরণীয় হয়ে আছেন। প্রথমত, তিনি তার বিরোধীদের জমি বাজেয়াপ্ত করে সেগুলো নিজের যোদ্ধাদের মধ্যে বিলিয়ে দেন, যার ফলে বির্কি বেইনাররা একটি অভিজাত রাজকীয় বাহিনীতে পরিণত হয় এবং দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে। দ্বিতীয়ত, চার্চ বা গির্জার সাথে তার অনবরত বিরোধ ছিল। যাজক সম্প্রদায়ের সাথে এই বিবাদই তার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। পোপ তাকে ধর্মচ্যুত করেন। বিশপদের ঘিরে বিরোধীদের এক বিশাল সমর্থক বাহিনী গঠিত হতে থাকে। বিরোধীরা তাদের ব্যাগলার্স নামে ডাকত। নরওয়েজীয় ভাষায় শব্দটির অর্থ বিশপের লাঠি, যা মূলত যাজক সম্প্রদায়ের প্রতি তাদের আনুগত্যকে ইঙ্গিত করত। ব্যাগলাররা সিংহাসনের জন্য নিজেদের দাবিদারদের সামনে নিয়ে আসে, যেমন জন কোভলুং, সিগুর্ড এবং ইঙ্গা ম্যাগনাসেন, কিন্তু সাভের তাদের সবাইকে পরাজিত করেন। মৃত্যুর আগে রাজা তার পুত্র তৃতীয় হ্যাকেনকে চার্চের সাথে সমঝোতা করার পরামর্শ দেন। ১২০৪ সালে নিঃসন্তান তৃতীয় হ্যাকেন মারা গেলে আবারও যুদ্ধ শুরু হয়। ব্যাগলাররা এর্লিং স্টেইনভেগ নামে এক নতুন দাবিদারকে সামনে আনেন, যিনি নিজেকে পঞ্চম ম্যাগনাসের ছেলে বলে দাবি করেছিলেন।
তার মৃত্যুর পর তারা ফিলিপ সিমনসেনকে উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করেন, যিনি ছিলেন প্রথম দাবিদার রাজা হ্যারল্ড গিলারের এক দূর সম্পর্কের আত্মীয়। একই সময়ে বির্কিবেইনাররা রাজা সাভেরের ভাগ্নে দ্বিতীয় ইঙ্গাবার্ডসেনকে তাদের রাজা হিসেবে বেছে নেয়। ১২০৮ সালের মধ্যে যুদ্ধে উভয় পক্ষই ক্লান্ত হয়ে পড়ে, ফলে তারা একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং রাজ্যটি নিজেদের মধ্যে ভাগ করে নেয়। তা সত্ত্বেও উভয় পক্ষই পুনরায় যুদ্ধ শুরু করার জন্য শক্তি সঞ্চয় করতে থাকে। অপ্রত্যাশিতভাবে ১২১৭ সালে উভয় রাজাই মারা যান। তখন বির্কিবেইনাররা তরুণ হ্যাকান হ্যাকানসেনকে নির্বাচিত করেন, যাকে তৃতীয় হ্যাকানের অবৈধ সন্তান বলে মনে করা হতো। তার প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত প্রভাবশালী ইয়ার্ল স্কুলা বার্ডসেন কার্যত দেশটি শাসন করতেন। এই সময় ম্যাগলাররা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল হ্যাকানের কর্তৃত্ব মেনে নেয়, অন্য দল সিগুড রিবুংকে সমর্থন করে, যাকে এর্লিং স্টেইনওয়েগের অবৈধ সন্তান বলা হতো। আসলে প্রকৃত ক্ষমতা ছিল ব্ল্যাকস্টাডের ইয়ার্ল গুডলাফের, তাই যুদ্ধ চলতেই থাকে। এই সময়ে বড় কোনো যুদ্ধের পরিবর্তে ছোটখাটো সংঘর্ষ এবং অতর্কিত হামলাই বেশি প্রাধান্য পেয়েছিল। ১২২৫ সালের মধ্যে ইয়ার্ল স্কুলে রিবুং বাহিনীকে কয়েকবার পরাজিত করেন এবং অসলো পুনর্দখল করেন। সিগুড রিবং ১২২৬ সাল পর্যন্ত গেরিলা যুদ্ধ চালিয়ে যান, কিন্তু শেষ পর্যন্ত অসলোর কাছে একটি খামারে স্থানীয় কৃষকদের সাথে সংঘর্ষে তিনি নিহত হন। একই বছর রিবুং বাহিনীর অবশিষ্ট অংশ দুটি যুদ্ধে পরাজিত হয়। দীর্ঘ গৃহযুদ্ধ নরওয়েকে বিধ্বস্ত করে দিয়েছিল। এই অস্থিরতা বন্ধ করতে ১২২৩ সালে বার্গেনের অভিজাতরা হ্যাকন হ্যাকনসানকে আনুষ্ঠানিকভাবে রাজা চতুর্থ হ্যাকন হিসাবে স্বীকৃতি দেয়। প্রাপ্তবয়স্ক হওয়ার পর চতুর্থ হ্যাকন ধীরে ধীরে ইয়ার্ল স্কুলের প্রভাব থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে শাসন শুরু করেন। স্কুলের ক্ষমতা তখন অনেক বেড়ে গিয়েছিল। তিনি তার মেয়েকে রাজার সাথে বিয়ে দিয়েছিলেন এবং দেশের ১/৩ এলাকা নিয়ন্ত্রণ করতেন। হ্যাকন চাতুর্যের মাধ্যমে স্কুলের প্রভাব সীমিত করার চেষ্টা করেন। ১২৩৭ সালে তিনি ইয়ার্ল স্কুলেকে নরওয়ের ইতিহাসে প্রথম ডিউক উপাধি দেন, কিন্তু একই সাথে তাকে তার অনেক জমি থেকে বঞ্চিত করেন। ক্ষমতা হারানোর বিষয়টি বুঝতে পেরে ১২৩৯ সালে স্কুলে বিদ্রোহ করেন এবং নিজেকে রাজা ঘোষণা করেন। তা সত্ত্বেও তিনি যথেষ্ট জনসমর্থন পাননি। পরের বছর স্কুলে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে অসলো দখল করেন, কিন্তু তার পতন ছিল অত্যন্ত দ্রুত। রাজা হ্যাকন তার বাহিনী নিয়ে উপস্থিত হন এবং বিদ্রোহী ডিউককে পরাজিত করেন। স্কুলে উত্তর দিকে পালিয়ে গিয়ে একটি মঠে আশ্রয় নেন, কিন্তু শেষ পর্যন্ত রাজকীয় বাহিনীর হাতে সপরিবারে ধরা পড়েন এবং নিহত হন। ডিউক স্কুলে বার্ডসানের এই মৃত্যুই প্রথাগতভাবে নরওয়ের দীর্ঘ গৃহযুদ্ধের সমাপ্তি হিসেবে চিহ্নিত করা হয়। এটি ছিল এই রাজ্যের ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী একটি অধ্যায়। অভ্যন্তরীণ কোন্দল সত্ত্বেও রাজ্যটি টিকে থাকতে সক্ষম হয়। রাজা চতুর্থ হ্যাকন তার শাসন চালিয়ে যান, সিংহাসনকে শক্তিশালী করেন এবং নরওয়ের অন্যতম সফল শাসক হিসেবে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকেন। তার বড় অর্জনগুলোর মধ্যে ছিল আইসল্যান্ড এবং গ্রিনল্যান্ডকে নরওয়ের অধীনে নিয়ে আসা। ভাইকিং যুগ থেকে এই দুটি দ্বীপে বসতি থাকলেও তারা দীর্ঘদিন ধরে নিজস্ব নিয়মে চলে আসছিল। উর্বর জমির অভাবের কারণে ওই অঞ্চলের বাসিন্দারা নরওয়ের সাথে বাণিজ্যের ওপর নির্ভর করত এবং অর্থনৈতিকভাবে তাদের ওপর নির্ভরশীল ছিল। চতুর্থ হ্যাকনের শাসনামলে তারা ক্রমেই রাজার ডিক্রি বা আদেশগুলো মেনে চলতে শুরু করে। আইসল্যান্ডে এটি এমনকি বিভিন্ন গোত্রের মধ্যে যুদ্ধের সূত্রপাত ঘটায়। কেউ নরওয়ের সাথে জোটের পক্ষে ছিল, আবার কেউ ছিল বিপক্ষে। ১২৬১ সালের মধ্যে গ্রিনল্যান্ডবাসী নরওয়েজীয় রাজার প্রতি আনুগত্য স্বীকার করে এবং ১২৬২ সালে আইসল্যান্ডবাসীরাও তাদের অনুসরণ করে। রাজা ব্রিটিশ দ্বীপপুঞ্জের দিকেও নজর দিয়েছিলেন। সেই সময় শক্তিশালী তৃতীয় আলেকজান্ডার স্কটল্যান্ড শাসন করছিলেন। তিনি কিংডম অব দি আইলস বা দ্বীপপুঞ্জীয় রাজ্যের ওপর নিজের অধিকার দাবি করেন এবং ১২৬২ সালে তা জয়ের অভিযান শুরু করেন। এর জবাবে পরের বছর চতুর্থ হ্যাকন একটি বিশাল সেনাবাহিনী নিয়ে অগ্রসর হন। লার্গসের যুদ্ধে নরওয়েজীয় এবং স্কটিশ বাহিনী মুখোমুখি হয়, কিন্তু কোনো পক্ষই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি। যুদ্ধটি একটি অচলাবস্থায় পৌঁছে যায়। স্কটল্যান্ডে বড় আকারের সেনা অবতরণ করানোর মতো পর্যাপ্ত শক্তি নরওয়েজীয়দের ছিল না। অন্যদিকে স্কটিশদেরও কোনো শক্তিশালী নৌবহর ছিল না তাদের বিতাড়িত করার জন্য। উভয় পক্ষই তখন মিত্র খুঁজতে শুরু করে। হ্যাকন আইরিশদের সাহায্য চান, আর তৃতীয় আলেকজান্ডার হাত বাড়ান ইংরেজদের দিকে। ১২৬৩ সালের শীতকালে রাজা চতুর্থ হ্যাকন আকস্মিকভাবে মারা যান। তার পুত্র ষষ্ঠ ম্যাগনাস রাজা হন, যিনি তার বাবার অনুপস্থিতিতে আগে থেকেই শাসনকাজ পরিচালনা করছিলেন। ম্যাগনাস স্কটিশদের সাথে শান্তি স্থাপন করেন
এবং 4000 সিলভার মার্কের বিনিময়ে দ্বীপগুলো তাদের কাছে বিক্রি করে দেন। তিনি রাজ্যের অর্থনীতি শক্তিশালী করতে অত্যন্ত সক্রিয় ছিলেন এবং প্রায় সব প্রতিবেশী রাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি সই করেন। তিনি একটি মুদ্রা সংস্কার কর্মসূচি হাতে নেন, যেখানে পুরনো এবং জাল মুদ্রার পরিবর্তে নতুন মুদ্রা চালু করা হয়। তবে তার সবচেয়ে বড় কৃতিত্ব ছিল আইন ব্যবস্থা সংস্কার। দেশের ইতিহাসে প্রথমবারের মতো সমস্ত নরওয়েজীয় একটি অভিন্ন আইনবিধি বা ইউনিফাইড লিগ্যাল কোড লাভ করে। এ কারণে তাকে লাগা বোটা বলা হতো, যার অর্থ আইন সংস্কারক বা আইন মেরামতিকারী। ম্যাগনাসের 2 পুত্রই পরবর্তীকালে রাজা হয়েছিলেন। তার মৃত্যুর পর সিংহাসন বড় ছেলে দ্বিতীয় এরিকের কাছে যায়। উত্তর জার্মানির শহরগুলোর বাণিজ্য জোট হ্যানসেটিক লীগের সাথে একটি ব্যর্থ লড়াই বা দ্বন্দ্বের জন্য তার শাসনকাল বিশেষভাবে পরিচিত। 1285 সালে তিনি বেশ কিছু হ্যানসেটিক জাহাজ দখল করেন। এর প্রতিক্রিয়ায় বণিকরা নরওয়ের সমস্ত বন্দর অবরোধ করে, যার ফলে বাণিজ্য বন্ধ হয়ে যায় এবং রাজ্যের অর্থনীতির ব্যাপক ক্ষতি হয়। এরিক শান্তি স্থাপন করতে বাধ্য হন এবং হ্যানসেটিকদের অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়ার পাশাপাশি তাদের বড় অঙ্কের ক্ষতিপূরণ প্রদান করেন। পঞ্চম হ্যাকন ম্যাগনাসেন শেষ পর্যন্ত রাজধানী অসলোতে সরিয়ে নেন। তিনি উত্তরের অঞ্চলগুলোর দিকে মনোনিবেশ করেন এবং সেখানকার অধিবাসীদের বশ্যতা স্বীকারের শপথ ভ্যাসাল ওথ গ্রহণ করেন। তাদের আনুগত্য নিশ্চিত করতে নরওয়েজীয় রাজা মূল নরওয়ের তুলনায় 3 গুণ কম কর ধার্য করেছিলেন। তিনি এই জনগোষ্ঠীর খ্রিস্ট ধর্মের রূপান্তর এবং প্রথম নরওয়েজীয় বসতি স্থাপনে সহায়তা করেন। 1307 সালে ভার্দাহুস দুর্গের প্রথম উল্লেখ পাওয়া যায়, যা ভবিষ্যতে এই উত্তরের ভূমিগুলোতে কর সংগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছিল। নরওয়ের অধিকারভুক্ত এলাকা তখন কোলা উপদ্বীপ পর্যন্ত বিস্তৃত ছিল। পঞ্চম হ্যাকনের কোনো পুত্র ছিল না, তাই তার মৃত্যুর পর সিংহাসন তার নাতি সুইডিশ রাজা ম্যাগনাস এরিকসনের কাছে চলে যায়, যার বয়স ছিল তখন মাত্র 3 বছর। এটি ছিল নরওয়ে সুইডেনের প্রথম ব্যক্তিগত ইউনিয়ন, অর্থাৎ একই শাসকের অধীনে 2টি পৃথক রাষ্ট্র। ম্যাগনাস এরিকসন সুইডেনে বসবাস করতেন এবং সেখানে তিনি জনপ্রিয় শাসক ছিলেন না। তিনি স্কানিয়া প্রদেশকে তার অধিকারভুক্ত করতে সক্ষম হন। এই এলাকা সম্প্রসারণের মূল্য চুকাতে হয়েছিল উচ্চ করের মাধ্যমে, যা সুইডেনে বিদ্রোহের জন্ম দেয়। আর্থিক সমস্যাই ছিল তার শাসনকালের প্রধান অন্তরায়, যার কারণে সুইডিশরা বারবার তার বিরুদ্ধে বিদ্রোহ করত। নরওয়েতে যেখানে ষষ্ঠ হ্যাকন ম্যাগনাসেন রাজার পক্ষে শাসন করতেন, সেখানে এ ধরনের কোনো সমস্যা ছিল না। 1355 সালে তিনি নরওয়ের রাজমুকুট লাভ করেন। পরের বছর তার বড় ভাই এরিক ম্যাগনাসন সুইডেনে ক্ষমতা দখল করেন। 1359 সালে ষষ্ঠ হ্যাকনের সমর্থনে তাদের পিতা ম্যাগনাস এরিকসন পুনরায় সিংহাসন ফিরে পান, কিন্তু তিনি আবারও অদক্ষভাবে শাসন করতে থাকেন এবং সুইডেনের কিছু অংশ হারিয়ে ফেলেন। 1363 সালে সুইডিশরা বিদ্রোহ করে তাকে কারাবন্দী করে এবং মেকলেনবর্গের ডিউক অ্যালবার্টকে সিংহাসনে বসার আমন্ত্রণ জানায়। ষষ্ঠ হ্যাকন এর জবাবে যুদ্ধ ঘোষণা করেন এবং তার পিতার সুইডিশ সমর্থকদের সাহায্য করেন। 1371 সালে তিনি স্টকহোমে একটি সামরিক অভিযান পরিচালনা করেন এবং মোটা অঙ্কের মুক্তিপণ দেওয়ার পর তার পিতাকে মুক্ত করেন। ষষ্ঠ হ্যাকনের জন্য আরেকটি বড় বিজয় ছিল ডেনিশ রাজকুমারী মার্গারেটকে বিয়ে করা। মার্গারেটের বাবার কোনো পুত্র ছিল না, ফলে তাদের সন্তান উত্তরাধিকারী হওয়ার সুযোগ পায়। মার্গারেটের কূটনীতি এবং চাতুর্যের মাধ্যমে তাদের সন্তান ওলাফ হ্যাকনসন ডেনমার্কের রাজা দ্বিতীয় ওলাফ হিসেবে অভিষিক্ত হন। শেষ পর্যন্ত ওলাফ ডেনমার্ক এবং নরওয়ে উভয় দেশের রাজমুকুট লাভ করেন। এটি ছিল স্ক্যান্ডিনেভিয়ান রাজ্যগুলোকে একত্রিত করার প্রথম ধাপ, যা পরবর্তীতে কলমার ইউনিয়নের পথ প্রশস্ত করে।